পার্বতী ও মহুয়ার সদ্য বিয়ে হয়েছে। শ্বশুরবাড়ির সবাই তাদের নিয়ে বেশ খুশি। দুই বউ তাদের নিজেদের কাজে বেশ পারদর্শী। একজন রান্নাবান্নায় পটু, অন্যজন ঘর দুয়ারের আনুষাঙ্গিক কাজে। একদিন দুপুরবেলা তারা দুই বউ মিলে গল্প করছিল। জানো দিদি, আমার ছোট বোন কল্যাণী এই বাড়িতে বেড়াতে আসতে চাচ্ছে। ওর যে কবে আক্কেল হবে একমাত্র বিধাতাই জানেন। ওমা, এতে ক্ষতির কিসের? আসুক না। এত বছর বড় দিদির সাথে থেকেছে, এখন দিদিকে ছাড়া ওর খারাপ লাগছে না বুঝি? তবুও একদম নতুন নতুন বিয়ে হয়েছে আমাদের। এখনই বোনকে কি করে নিয়ে আসি বলো তো? তুই এত ভাবিস না ছোট। যত ভাববি তত নেতিবাচক চিন্তা মাথায় ঘুরবে। নিঃসন্দেহে কোনো রকম ঝক্কি ঝামেলা ছাড়াই তোর বোন কল্যাণীকে নিয়ে আস। আমরা সবাই ওকে সাদরে গ্রহণ করব। যাক, তোমার সাথে কথা বলে একটু শান্তি লাগছে। তাহলে ওকে আমি সামনের সপ্তাহেই আসতে বলি, কি বলো দিদি? তাই বল। পার্বতী সেই রাতেই তার বোনকে মোবাইলের মাধ্যমে জানিয়ে দিল সামনের সপ্তাহে আসার জন্য। পরদিন সকালে মহুয়ার ঘুম ভাঙল একটি পরিচিত মেয়েলি কণ্ঠে। সে ঘুম থেকে উঠে বসে ভালো করে শুনে বুঝল এটা তার বোন চম্পা। দিদি, ও দিদি, আরে কোথায় তুমি? বাইরে এসো, দেখো তোমার ছোট বোন এসেছে। হে কি সর্বনাশ! এই মেয়ে কাউকে কিচ্ছুটি না জানিয়ে সোজা আমাদের বাড়িতে চলে এসেছে। ও মা, এখন যদি বাড়ির বড়রা এই বিষয়টা দেখে তাহলে আমি কি জবাব দেব? তারা তো বলবে আমি আগে থেকে আমার বোনকে এখানে ডেকেছি, কিন্তু তাদের কিছুই জানাইনি। পার্বতীর বোনটার তাও মাথায় মগজ বলে কিছু আছে, কিন্তু এই আমার বোন চাপার তো তাও নেই। যাই দেখি, না হলে চেঁচিয়ে পুরো পাড়া জড়ো করবে। কি রে চাপা, তোর কি আক্কেল বলে কিছু নেই? বোনের বাড়ি আসবি, তাও একটাবার জানিয়ে আসবি না? তুই কি বড় হবি না? হ্যাঁ, আরে বাপরে, এত জ্ঞান দিচ্ছ কেন দিদি? একটা মাত্র বোন আমি তোমার এসেছি, কোথায় আমাকে সাদরে গ্রহণ করবে তা না দাঁড় করিয়ে এত এত কথা বলছো। আমার বুঝি তোমার বাড়িতে বেড়াতে আসতে ইচ্ছে করে না? দেখ বোন, আমার বাড়িতে আসতে ইচ্ছে করবে তা তো ভালো কথা, আর তুই আমার বাড়িতে অবশ্যই আসবি, কিন্তু অন্তত আগে একটু জানিয়ে তো আসবি। সবেমাত্র আমার বিয়ে হয়েছে, এখনই যদি এত ঘন ঘন আমার বাপের বাড়ি থেকে মানুষ আসতে থাকে তাহলে আমার শ্বশুর পক্ষের লোকেরা ভালো মন্দ অনেক কিছু ভাবতে পারে। কার এত বড় সাহস যে আমার বোনকে কথা শোনাবে? দেখে নিব একদম। ওরে, হাসতে হাসতে, তোর কথায় বাড়ির সবাই জেগে উঠবে যে। চল তাড়াতাড়ি ভেতরে চল। মহুয়া সবার চোখ ফাঁকি দিয়ে সকাল সকাল চম্পাকে নিয়ে বাড়ির ভিতর চলে গেল। দুপুরবেলা পার্বতী ও মহুয়া বেশ যত্ন করে চম্পাকে খাওয়াচ্ছিল।
এমন সময় হঠাৎ বাড়ির পার্বতীর ছোট বোন কল্যাণী। দিদি, ও দিদি, কেমন আছো? আরে ছোট, তুই এসে গেছিস বোন? হ্যাঁ দিদি, আর বেশি দিন অপেক্ষা করলাম না। তোকে দেখতে আমার বড্ড ইচ্ছে করছিল যে। কিন্তু কে কি বলে, ওই ভয়ে তোকে ডাকার সাহস পাইনি। শেষে বড় দিদির কাছ থেকে পরামর্শ করে তোকে আনলাম। কি গো দিদি, তুমি অন্যের বোনকে বাড়িতে আসার জন্য পরামর্শ দাও, অথচ নিজের বোন বাড়িতে এলে বাড়ি মাথায় করো। এ তোমার কেমন বিচার? আহ, তুই তো এসেছিস একদম বিনা মেঘে বজ্রপাতের মতো, অথচ কল্যাণী মেয়েটা আসতে চেয়েছিল সবার সব অনুমতিক্রমে। এজন্যই আমি বাড়ি মাথায় করেছি। এখন চুপচাপ খা, ওরা দুই বোন সামনে দাঁড়িয়ে আছে, তোর এসব কথা শুনতে পাবে। হাই বোন, তুই ভেতরে গিয়ে স্নান সেরে বিশ্রাম নে, তোর খাবার সাজিয়ে তারপর আমি তোকে ডাকছি। আচ্ছা ঠিক আছে দিদি। দেখ দেখ, কি সুন্দর নম্র ভদ্র করে কথা বলছে, অথচ তুই এই জিনিস আজ অবধি শিখতে পারলি না। ওর কাছ থেকে দেখে এ কয়েকদিনে শিখে নিবি, বুঝলে? না হলে আজ বাদে কাল তোর বিয়ে দেওয়ার সময় বাবা মাকে ঝক্কি সামলাতে হবে। হ্যাঁ হয়েছে, আর আমাকে এসব শোনাতে এসো না। এবার আমাকে খাবার শেষ করতে দাও, বড্ড ঘুম পাচ্ছে। চম্পা তার বাকি খাবার খেয়ে উঠে গেল। রাতের বেলা চম্পা ও কল্যাণী একে অন্যের সাথে গল্প করছিল। দুইজন একই শ্রেণীর ছাত্রী। কল্যাণী পড়ালেখায় বেশ ভালো, কিন্তু চম্পার সেদিকে কোনো মন নেই। আমি তো প্রতি বছরই আমার শ্রেণীতে প্রথম হই, পড়ালেখা ছাড়া আর কোনো দিকে মন দিতে ইচ্ছেই করে না। দিদি সবসময় আমাকে পড়ার জন্য সাহায্য করত, তবে এখন দিদি না থাকলেও আমাকে নিজে নিজেই এগিয়ে যেতে হবে, না হলে তো জীবনে বড় হতে পারবো না। দেখ দেখ চম্পা, তোর সাথে একই ক্লাসে পড়ে, অথচ পড়ালেখার প্রতি কত মনোযোগী। কল্যাণী, তুমি এই কয়দিনে আমার এই বোনটাকে একটু পড়ার দিকে আগ্রহী বানিয়ে দিও তো বোন। হ্যাঁ বৌদি, আমি তো চাইলেই ওনার সাথে মিলেমিশে পড়তে পারি। চম্পা চলো, তুমি আর আমি এই কয়দিনে আমাদের ছুটির মধ্যে যেই পড়াগুলো দিয়েছে সেগুলো শেষ করে ফেলি। এরপরে শেষের কয়েকটা দিন বেশ মজা করে কাটাবো। না গো না, ঘাট হয়েছে। আমার এত পড়ে কাজ নেই, তোমার পড়া তুমি পড়ো। আমি এসেছি দিদির বাড়ি, আমি শুধু খাবো, ঘুমাবো আর ইচ্ছে মতো ঘুরে বেড়াবো। দিদি, আমাকে আমার ঘরটা দেখিয়ে দে, আমি শুতে যাচ্ছি। তুই আর কল্যাণী একই সাথে ঘুমাবি? এখানে অত আলাদা ঘর নেই যে তোকে আলাদা করে একটা ঘর ছেড়ে দেব। সে কি, আমাকে মাস্টারনির সাথে ঘুমাতে হবে বুঝি? ও তো মাস্টারনি, সারা রাত কি তুমি আমাকে পড়ার জন্য চেপে ধরবে নাকি? আহ মহুয়া, এসব কি ধরনের কথা? না না বৌদি, আমি তো কিছুই মনে করিনি। ও তো আমার সহপাঠী, আর বন্ধুরা তো বন্ধুদের সাথে একটু ঠাট্টা তামাশা করেই। না গো ভাই, আমি আবার রাতের বেলা অত পড়ালেখার কথা বলতে পারি না। এসো আমরা বরং শুয়ে পড়ি,
আজ তুমি আর আমি দুজনে অনেকটা পথ পেরিয়ে এখানে এসেছি। হ্যাঁ, সেই ভালো। দিদি, এবার তুমি যাও, আমরা একটু ঘুমাই। ঠিক আছে, তোরা শুয়ে পড়। কোনো দরকার পড়লে আমাকে বা পার্বতীকে ডাকবি। আমাদের দুজনের ঘর দুই পাশেই আছে। এরপর পার্বতী ও মহুয়ার দুই বোন বেশ অনেকদিন এই বাড়িতে থাকলো। বাড়িতে থাকতে থাকতেই হঠাৎ করে পার্বতীর বোন কল্যাণীকে পছন্দ হয়ে গেল তাদের দেবর প্রশান্তর। কিন্তু মহুয়ার ইচ্ছা ছিল তার বোন চম্পার সাথে প্রশান্তর বিয়ে দেওয়ার। একদিন বিকেলে চম্পাকে ডেকে নিয়ে মহুয়া তার মনের কথা জানালো। চম্পা বলল, দিদি, তুমি এত চিন্তা করছো কেন? যে যাকে পছন্দ করে তাকে জীবনসঙ্গী হিসেবে পাচ্ছে, এই তো অনেক বড় কথা। আর তাছাড়া তোমরাই তো সব সময় আমাকে বলো বিধাতা জোড়া লিখে পাঠিয়েছেন, সেটাই হতে চলেছে আর কি। এছাড়া আমার তো এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই। তুমি ঠিক বলেছিলে, কল্যাণীর সাথে থাকলে আমার ভেতরে কিছুটা পরিবর্তন হবে। আসলেই এখন আমার পড়ালেখার প্রতি আগ্রহ বেড়ে গেছে। আমি পড়ালেখা করে আরো অনেক দূর এগিয়ে যেতে চাই। নিজের পায়ে দাঁড়িয়ে এরপরেই আমি বিয়ে করব দিদি। ঠিক আছে বোন, তুই যখন মনে মনে এমন প্রতিজ্ঞা করেছিস, তখন আর তোকে আমি দমাবো না। বিধাতা তোকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যান, এ কামনাই করি। তবে এতদিন যখন থেকেই গেলি, তখন কল্যাণী আর প্রশান্তর বিয়েটাও খেয়ে যা। তা তো অবশ্যই দিদি। যেই মানুষ আমার জীবনে এত বড় একটা পরিবর্তন ঘটালো, তার এমন শুভ সময়ে যদি উপস্থিত না থাকি, তাহলে নিজেরই তো বড্ড খারাপ লাগবে। কিছুদিনের মধ্যেই ধুমধাম করে প্রশান্ত ও কল্যাণীর বিয়ে হয়ে গেল। চম্পাও নতুন করে নিজেকে গোছানোর জন্য, নিজের নতুন লক্ষ্যে পা বাড়ানোর জন্য দিদির বাড়ি থেকে চলে গেল। বিমল, অমল ও কমল তিন ভাই। গ্রামের সবাই তাদের তিনজনকে জাদুকর ভাই বলে জানে। যে কোনো সমস্যার সমাধানে তাদের তিনজনেরই জাদুবিদ্যার পারদর্শিতায় সবাই মুগ্ধ হয়। এই কি, তুমি গাচ্ছ কেন? দাদা, আমার ফুটবলটা ভেঙে গেছে। গতকালকেই বাবা কিনে দিয়েছিলেন। এখন যদি বাসায় জানে তাহলে আমাকে আস্ত রাখবেন না। আমার বেশ ভয় করছে। তুমি একটু কিছু কও না দাদা। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি তোমাকে নতুন একটা ফুটবল ফিরিয়ে দিচ্ছি। এই নাও, একদম আগের মতো হয়ে গেছে, দেখেছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এতদিন সব আমাকে শুনে শুনে এসেছিলাম তুমি জাদুকর, এখন নিজের চোখে দেখতে পেলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ অমল দাদা। এবার বাড়ি ফিরে যাও, আর সাবধানে খেলবে, যেন সহজে আর নষ্ট না হয়, বুঝলে? ঠিক আছে অমল দাদা। এভাবেই তারা তিন ভাই যে কোনো সময়ে গ্রামের যে কোনো ছোটোখাটো সমস্যায় সমাধান দিয়ে থাকে। গ্রামের লোকজনের কাছে তারা বেশ প্রশংসাই পায়। একদিন বিকেলে বাড়ির বারান্দায় তারা তিন ভাই বসে গল্প করছিল। হ্যাঁ রে, আমরা তিনজন শুধু এলাকায় মানুষদের উপকার করেই যাচ্ছি, অথচ আমাদের এই জাদুবিদ্যা এলাকার বাইরে কারও কোনো প্রশংসা পায় না। এটা কিন্তু আমার কাছে মোটেও ভালো ঠেকছে না। কেন দাদা, আমার তো নিজের গ্রামের লোকদের সাহায্য করতে ভালো লাগে, অত বাইরে জানানোর দরকার কি? অবশ্যই দরকার আছে। আমাদের এই জাদুকরী শক্তি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ।
কিন্তু দাদা, আমাদের বাবা তো মৃত্যুর আগে আমাদের বলেছিলেন এই জাদুবিদ্যা দিয়ে ভালো কাজ করতে। এই বিদ্যা যেন কোনো খারাপ কাজে না লাগায় সে কথাও তো আমাদের বলে দিয়েছেন। আমরা তো আমাদের গ্রামের মানুষদেরই উপকার করছি। এমনও তো হতে পারে এই জাদু শক্তির কথা বাইরে জানাজানি হলে আমাদের নিয়ে সবাই কৌতূহলী হয়ে পড়বে আর অনেক অপরাধমূলক কাজের প্রস্তাব দিবে। এমনও তো হতে পারে লোভে পড়ে আমরা রাজিও হয়ে যেতে পারি। মানুষের লোভ বড্ড খারাপ জিনিস। ছোট একদম ঠিকই বলেছে দাদা। আমি এজন্য বিষয়টিকে আমাদের গ্রাম অবধি রাখতে যাচ্ছি। তোদের এসব সংকীর্ণ চিন্তাধারার জন্য তোরা জীবনে উন্নতি করতে পারবি না। ওরে বোকা, জীবনে উন্নতি করতে হলে গণ্ডির বাইরে বেরোতে হয়। ভালো খারাপ সব কিছু মিলিয়েই তো জীবন। আমরা যদি খারাপটাকে যাচাই বাছাই করে ভালোটাকে গ্রহণ করি তাতে ক্ষতি কি? সামনের সপ্তাহেই আমি শহরে যাব। ওখানে যদি আমরা 3 ভাই মিলে কোনো জাদুর শো করতে পারি তাহলে আমাদের জন্য বেশ সুবিধা হয়। দেশ বিদেশের মানুষ আমাদের চিনবে। আর তোরা আর কথা বাড়াস না, আগামীকাল আমার সাথে যাবি তোরা। পরদিন সকলে বিমলের সাথে অমল কমল শহরে পৌঁছে গেল। শহরে একটা বড় ম্যাজিক শোয়ের প্রতিষ্ঠাতা অরুণ চক্রবর্তীর সাথে বিমল নিজেদের জাদুই শক্তি নিয়ে কথা বলল। সবই শুনলাম, কিন্তু আমার তো বিশ্বাসই হচ্ছে না। প্রকৃতি থেকে তো আর কেউ জাদু শক্তি পায় না। আপনারা যে সত্যি বলছেন তার প্রমাণ কি? আপনাদের ম্যাজিক যে আসলেই কাজ করে তার প্রমাণটা কি? আমি সত্যি বলছি স্যার, আপনি চাইলে পরখ করে দেখতে পারেন। ওই মাটির টব একেবারে খালি পড়ে আছে, ওখানে একটা ফুল গাছ এনে দেখান তো। অনেক বছর ওখানে ফলের চারা লাগালেও ফুল গজায় না। হ্যাঁ, এ তো কোনো ব্যাপারই না। এই কাজ অমল খুব ভালো করতে পারে। যে কোনো নষ্ট হওয়া জিনিস সাথে সাথে জাদু শক্তির মাধ্যমে প্রাণ ফিরিয়ে দিতে পারে। সেটাই, তাহলে আপনার ছোট ভাইকে দেখাতে বলুন। এই বসে আছিস কেন? স্যার কি বলছেন কর না। কিন্তু দাদা। আবার কিন্তু কিসে? যা বলছি সেটা কর। অমল বিমলের মুখের উপর না বলার সাহস পেল না। অগত্যা বিমলের কথা মতো সেই ফুলের টবটিতে ফুল গাছ আনতে হলো। দেখেছেন স্যার, ভাই অমল নিজের জাদুবিদ্যা দিয়ে আপনার এই মৃত টবে ফুল এনে দিল। আরে বাহ, তার মানে তো এরা আসলেই বেশ কাজের। এমন যদি হয় তাহলে তো আমার বাড়িতে এদেরকে বিশেষ অতিথির মতো নিয়ে আপ্যায়ন করতে হবে। রাতারাতি এই বিমল বেটাকে দিয়ে টাকা কামিয়ে ফেলতে পারবো। সব সম্পত্তি আমার হবে। এদেরকে একটা খানা করেও দিব না। কি হলো স্যার, আপনি কিছু বোঝেন না যে? তোমার ভাই এমন একটা খেল দেখালো, তা দেখে আমি অবাক না হয়ে পারছি না। তাই বলতে পারো মুখের ভাষা বন্ধ হয়ে গেছে। তোমরা 3 জন আমার বাড়িতে অতিথির মতো থাকবে। ওখানে তোমাদের সমাদর করা হবে। না স্যার, আপনি এত ঝামেলা নিতে যাবেন কেন? তা বললে কি করে চলবে? তোমাদের মতো এমন উজ্জ্বল নক্ষত্র শহরের কোনো এক কোনায় পড়ে থাকবে তা আমি মানতে পারবো না। এসো, আমার সাথে এসো। অরুণ তাদের 3 জনকে নিয়ে নিজের বাড়ি চলে গেল। রাতের বেলা তাদেরকে খাইয়ে দাইয়ে 3 ভাইয়ের জন্য একটা রুম দেখিয়ে দিল। আশা করছি তোমাদের এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। আমার বউ বাচ্চা কাচ্চা নেই, তাই এই ছোট্ট একটা বাড়ি, এজন্য ঘরগুলোও ছোট। তবু এখানে বাইরের মানুষ বা অতিথিরা আসলে আমি তাদের থাকতে দিই। না স্যার, আমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তোমরা তাহলে বিশ্রাম নাও। কখন এসেছো গ্রাম থেকে? আমি আসছি। দাদা, আমার কাছে কেমন যেন লাগছে। লোকটার চেহারা দেখেও ভালো মনে হচ্ছে না। হ্যাঁ দাদা, মেজদা ঠিকই বলেছে। তোরা প্রথমবার শহরে এসেছিস তাই এসব ভয় পাচ্ছিস। অত ভাবিস না তো, কিছুই হবে না। যা ঘুমাতে যা, অনেক ক্লান্ত লাগছে আমার। কাল সকালে হয়তো অরুণবাবু আমাদের দিয়ে কোনো ভালো শো করাবেন। আজ রাতে একটু ভালো ঘুমের প্রয়োজন আছে।
বিমল ঘুমাতে চলে গেল। অমল আর কমল দুজন ফিসফিসিয়ে বলল, আমার কাছে মোটেও সুবিধা মনে হচ্ছে না। দাদা বেশ সহজ সরল, এই লোকটা কিছু একটা ষড়যন্ত্র করছে আমি নিশ্চিত। এই রাতটা ঘুমানো যাবে না, বুঝলি? চোখ কান খোলা রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ বুঝলা, ঠিক বলেছ। তারা দুজন সারা রাত সজাগ থাকলো। মাঝরাতে কমলের মনে হলো কেউ একজন দরজা খোলার চেষ্টা করছে। অমল, অমল দেখ, কেউ একজন দরজা খোলার চেষ্টা করছে। আমার সন্দেহ ঠিকই, নিশ্চয়ই এরা আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করতে যাচ্ছে। দাদা, তুমি তাড়াতাড়ি দরজাটা ওখান থেকে সরিয়ে দাও, তাহলে সে যদি দরজা খুলেও তাহলে আমাদের ঘরে ঢুকতে পারবে না। ঠিক বলেছিস। আরে আশ্চর্য, এই তো এই 3 জাদুকর ভাইয়ের ঘর ছিল, আমি বাইরে চলে এলাম কি করে? বিমলের হঠাৎ ঘুম ভেঙে গেল। সে ঘুম থেকে উঠে বসে অরুণ ও কমলকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কিরে, তোরা এখানে দাঁড়িয়েছিস কেন? ঘুমাসনি? দাদা, তুমি আমার কথা শুনলে না। আরেকটুর জন্য একটা বড় বিপদ হয়েছে। তো আমরা 2 ভাই পাহারা দিচ্ছিলাম, কেউ যেন আমাদের ক্ষতি না করতে পারে, সেই জন্য। ভাগ্যিস আমরাও তো আমাদের ঘুমিয়েছিলাম না, নাহলে তো এতক্ষণে একটা কেলেঙ্কারি হয়ে যেত। কেন, কি হয়েছে? কেউ একজন আমাদের ঘরের দরজা খোলার চেষ্টা করেছিল। কারো যদি আমাদের সাথে কথা বলারই থাকতো তাহলে শুধু শুধু কেন একজন অপরিচিত মানুষের দরজা খুলতে যাবে? আমাদের কয়েকবার ডাকলেই তো পারতো। কি বলছিস কি রে তোরা? আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। সত্যি বলছি দাদা, এই অরুণ চক্রবর্তী লোকটা আমার কাছে খুব একটা সুবিধার মনে হচ্ছে না। এখনও সময় আছে, চলো আমরা এখান থেকে পালাই। কিন্তু এখানে তো দরজা দেখতে পাচ্ছি না। কমল, তুই দরজা সরিয়ে দিয়েছিস? হ্যাঁ দাদা, আমি সরিয়ে দিয়েছি। এখন আবার একটা নতুন দরজা এনে দিবে অমল, আমরা ওটা দিয়েই বাইরে বেরিয়ে যাব। ঠিক আছে, তাই কর। ঘাট হয়েছে আমার, নিজের জাদুবিদ্যা দিয়ে জনপ্রিয়তা অর্জনের শখ আমার মিটে গেছে। অমল নতুন আরেকটি দরজা এনে দিল। এরপর তারা 3 জন ভাই মিলে সেখান থেকে গ্রামে চলে গেল। গ্রামে গিয়ে বিমল বলল, আমার লোভের শাস্তি আমি পেয়ে গেছি। আমি আর এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। আমরা 3 ভাই এখানেই নিজেদের ক্ষমতা দিয়ে সবাইকে সাহায্য করব।